হাসিনা চলে গেল, মোহাম্মদ ইউনূস এসে তার ভাষাও ঠিক একই রকম এবং তার তলবি বাহক যারা তারা বলছেন যে উনি আছেন, কোনো অসুবিধা হবে কাজে এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, টেন্ডার করার দরকার নাই, স্বচ্ছতার দরকার নেই। এবং এখনো কিন্তু ওই কথাটা আসছে, এই যে টেন্ডার করা লাগবে না মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন, বিশ্বব্যাংক বলেছিলেন, এখনো কিন্তু টেন্ডার ছাড়াই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া এবং প্রধান উপদেষ্টা বলছেন যে এটা হচ্ছে পৃথিবীর সেরা। আর পৃথিবীর সেরা আপনি বললেই যে পৃথিবীর সেরা এটাকে আমার বিশ্বাস করতে হবে? আর পৃথিবীর সেরা প্রতিষ্ঠান পৃথিবীর সেরা কিনা এবং তাদের উদাহরণ কি, সেই উদাহরণগুলি কল্লোল মোস্তফা দিয়েছেন অনেকগুলো উদাহরণ। সেই উদাহরণগুলো নিয়ে যদি আমরা প্রশ্ন করি সেটা উত্তর তো দিতে হবে। সেই উত্তর দেবেন, উত্তর না দিয়ে বলবেন যে প্রতিহত করতে হবে যারা বিরোধিতা করবে। এই ভাষা শোনার জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয়নি, এই ভাষা শোনার জন্য, এই কথা শোনার জন্য, এই ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেশ চালানোর জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয়। এবং বিদেশি বিনিয়োগ নিয়ে একটা সারাক্ষণই আছে যে বিদেশি বিনিয়োগ হলো এটা নিয়ে প্রশ্ন করার কিছু নেই। তো বিদেশ মানে তো বাংলাদেশের বাইরে সবই বিদেশ। তো যে কোনো দেশ থেকে একটা লোক কে আসবে এবং এই কে আসলো, কিভাবে আসলো, কি কারণে আসলো, কি শর্তে আসলো, সেটা দিয়ে ফলাফল কি, এটা নিয়ে একটা ব্যাখ্যা করতে থাকবেন। আমাদের সমাজের মধ্যে এমনি চিন্তা করার অভ্যাসটা একটু কম, বিশ্লেষণ করার অভ্যাসটা একটু কম। এই যে বিশ্বাস করা, গুরুদেবকে বিশ্বাস করা কিংবা ক্ষমতাকে বিশ্বাস করা, এটা একটা প্রবণতা খুব শক্তিশালী। তার ফলে যেটা হয় যে একটা বিদেশি শুনলেই তো আপনার কাবু হওয়ার কিছু না, আপনাকে শুনতে হবে যে কি শর্তে আসছে, তারা কি করতে চায়। এবং একটা সহজ সূত্র আছে, কোন দেশের সরকার যদি দায়িত্বশীল না হয়, কোন দেশের সরকার যদি জাতীয় সক্ষমতার ব্যাপারে অমনোযোগী হয়, কোন সরকার যদি কমিশন ভোগীদের দ্বারা পরিচালিত হয়, তাহলে সেই ধরনের বিদেশি বিনিয়োগই সেই দেশে আসে। আর কোন দেশ যদি দায়িত্বশীল সরকার দ্বারা পরিচালিত হয়, তাহলে বিদেশি বিনিয়োগের যদি কোনো ক্ষেত্রে প্রয়োজনও থাকে, তাহলে ওই রকম বিদেশি বিনিয়োগই সেখানে যোগ হয় যার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আপনি চীনে বিদেশি বিনিয়োগ কিংবা মালয়েশিয়া বিদেশি বিনিয়োগ আর বাংলাদেশি বিদেশি বিনিয়োগের মধ্যে তুলনা করলে এই জিনিসটা পাবেন। এবং মাহমির্জা যে বাংলাদেশের বিদেশি বিনিয়োগের যে ঘটনাগুলি বললেন, সেখানে তো আমরা দেখি যে যেগুলি যে পায়রা বলেন, রামপাল, রূপপুর, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, অপচয়, অস্বচ্ছতা এবং প্রত্যেকটা জায়গায় একটা প্রাণ প্রকৃতি থেকে শুরু করে মানুষের একটা দীর্ঘমেয়াদী ক্ষতির মতো চুক্তি করা হয়েছে। সেগুলি নিয়ে কোনো সেইগুলি নিয়ে প্রশ্ন তুলতে এবং সেগুলি নিয়ে আন্দোলন করতে করতে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতনটা শুধুমাত্র এই কয়েকদিনের আন্দোলনে হয় না, এটার পেছনে জনগণের যে ক্ষোভ, জনগণের যে প্রতিবাদ, জনগণের যে প্রতিরোধ শক্তি তৈরি হয়েছে এতদিনের সরকারের যে অন্যায়, দুর্নীতিগ্রস্ত, নিপীড়নমূলক ভূমিকার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবং ক্ষোভগুলো সেটা জমার কারণে, পুঞ্জীভূত হওয়ার কারণে। শেখ হাসিনা আমলে দুর্নীতি, কমিশনভোগী, দেশ বিরোধী, প্রাণ প্রকৃতি বিনাশী যে সমস্ত চুক্তি করা হয়েছে, যে সমস্ত প্রকল্প আছে, সেগুলি প্রকাশ করতে হবে এবং যেগুলি দেশের জন্য খুবই ক্ষতিকর সেগুলি বাতিল করার পথ তৈরি করতে হবে। অন্তর্বর্তী সরকারের এই কম সময়ে সবকিছু করতে পারবে না, কিন্তু পথটা তো তৈরি করতে পারবে না, পথটা তো তৈরি করা তাদের দায়িত্ব। এই ডাইরেকশনটা তো পাল্টানো, যে ধারায় চলছিল আগের সরকার, সেই ধারা থেকে ভিন্ন ধারা তৈরি করা তো তাদের একটা দায়িত্ব। সেই দায়িত্ব থেকে সরে এসে আমরা দেখতে পাচ্ছি ওই প্রকল্পগুলোই আবার অব্যাহত রাখার একটা চেষ্টা। বাংলাদেশে ডিপি ওয়ার্ল্ডের যে সেরা, পৃথিবীর সেরা মোহাম্মদ ইউনূস যেটা বলছেন, এই পৃথিবীর সেরা তো নিশ্চয়ই শেখ হাসিনার মাথায় ছিল। শেখ হাসিনাই তো নিয়ে এসেছিল। তাহলে শেখ হাসিনার যে সিদ্ধান্ত কিংবা যেটা বাহার সাহেব যে এই চুক্তি, এই ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে আসার পেছনে যে সম্ভাবনার কথা বলেছেন, যে শেখ হাসিনার ব্যক্তিগত স্বার্থ, তার পরিবারের স্বার্থ, সেখানে একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়ে সেখান থেকে উদ্ধার করার জন্য বাংলাদেশকে ব্যবহার করা, এটি তো আপনি যেটা বলছেন যেটা শোনা যাচ্ছে। তো মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এটা কি, তার স্বার্থটা কি, তার আগ্রহ কি কারণ? শেখ হাসিনার আগ্রহটা আমরা বুঝতে পারছি, শেখ হাসিনার সেই আগ্রহটা অব্যাহত রাখার জন্য মোহাম্মদ ইউনূস কেন চেষ্টা করছে, এটা তো জবাব আমাদের পেতে হবে। এবং প্রত্যেকটা চুক্তি যা হবে, যা প্রকল্প হবে, সেইটা বিশদ বিবরণ জনগণের জানার অধিকার আছে। আমাদের বাজেটের মধ্যে অনেক রকম উন্নয়নের শিরোনাম থাকে, ভিতরে কি আছে আমরা জানি না। উপরে দেখা যায় উন্নয়ন দেখা যাচ্ছে, ভিতরে দেখা যাচ্ছে আমাদের জন্য নানা রকম বিপজ্জনক প্রকল্প, ঋণ,
বলেন, প্রাণ প্রকৃতি বিনাশ বলেন, অপচয় বলেন, দুর্নীতি বলেন, সবকিছু থাকে। এই বিস্তারিত জানলে, জনগণ যদি বিস্তারিত জানতে পারে, তাহলে কিন্তু সরকারের পক্ষে দুর্নীতি, অপচয়, জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা চালানো সম্ভব হয় না। সম্ভব হয় না বলেই তারা এই যে অস্বচ্ছতা রাখতে চায়, গোপনীয়তা রাখতে চায়। সেই চুক্তিগুলি প্রকাশ করার দাবিগুলি আমরা করি। সরকার যদি আদৌ এই ধরনের সংস্কারের প্রতি আগ্রহ থেকে থাকতো, তাহলে তো এটার প্রতি সম্মান রেখেই তো তার এই চুক্তির মধ্যে যাওয়াই উচিত। তিনি বলছেন যে এই ডিপি ওয়ার্ল্ড যদি আসে, আমাদের তরুণরা সেখান থেকে প্রশিক্ষণ পাবে, প্রশিক্ষণ পেয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াবে। মানে হাস্যকর কথার একটা মাত্রা থাকা উচিত। তার মানে দক্ষতা বাড়াইতে গেলে তাহলে সিঙ্গাপুরের লোকজনের দক্ষতা কোত্থেকে আসছে? ওটা তো ডিপি ওয়ার্ল্ড ছিল। তাদের সক্ষমতা, তাদের দক্ষতা কোত্থেকে আসলো? তারা এই যে কোন জাদু বলে তারা সক্ষমতা অর্জন করে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। মোহাম্মদ ইউনূসের এই প্রকল্পের আগেই সারা পৃথিবী তারা ঘুরে বেড়াচ্ছেন। কোন জাদু বলে, কি, কোথায় তারা দক্ষতা পেল? এই সরকারের দায়িত্ব ছিল সেই পথটাকে অনুসন্ধান করা, যে জাতীয় সক্ষমতা বাড়ানোর জন্য কি কি পথ নিতে হবে। 10 মাসে আমরা এটার কোনো লক্ষণ দেখি। যদি হইতো তাহলে আপনার এই যে তেল গ্যাস অনুসন্ধান উত্তোলনের কাজ কিছু অগ্রসর হইতো। হলে আজকে যে যুক্তরাষ্ট্র মদদে যে ইরানের উপরে ইসরায়েল আক্রমণ করলো, তার কারণে যে দীর্ঘমেয়াদী একটা বিপদ তৈরি হচ্ছে পৃথিবীর, বাংলাদেশে অনেক রকম বিপদের মধ্যে পড়বে। তার মধ্যে একটা অন্যতম বিপদ হচ্ছে এলএনজি আমদানি। এই যে এলএনজি আমদানি নির্ভরতা তৈরি করেছিল গত সরকার, সেই আমদানি নির্ভরতার কারণে এলএনজি যখন বিপদগ্রস্ত হবে তখন আমরা বিপদে পড়বো। এই বিপদে পড়তে হইতো না যদি আমাদের গ্যাস অনুসন্ধান উত্তোলনের জাতীয় সক্ষমতার দিকে এই সরকার প্রথম থেকে একটু মনোযোগ দিত। এখন এই যে এলএনজি আসবে না, এমনিতেই গ্যাস ক্রাইসিস, তার মধ্যে আরো গ্যাস ক্রাইসিস বাড়বে। কিন্তু এই জাতীয় সক্ষমতা বাড়লে আমাদের গ্যাস দাম কম হইতো, বিদ্যুতের দাম কম হইতো, বিদেশি ঋণ লাগতো না, আমাদের ভর্তুকি দিতে হতো না, অনেক ধরনের বিপদ থেকে আমরা রক্ষা পেতাম। সেই পরিবর্তনের সূচনা করার আকাঙ্ক্ষাই কিন্তু ছিল গণ অভ্যুত্থানের মধ্যে। যে পরিবর্তনের সূচনার আকাঙ্ক্ষা প্রত্যাশার সাথে একটা বিশ্বাসঘাতকতা আর চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন যে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে মূল কথাটা হচ্ছে যে যে কোনো চুক্তি হবে, যে কোনো ধরনের প্রকল্প না হবে, সেটার সামগ্রিক আর যে বিস্তারিত সেটা জনগণকে জানাতে হবে। স্বচ্ছতা ছাড়া আমরা কোনো কিছুই গ্রহণ করতে রাজি নই। কেউ একজন বলে দিলেন তিনি হচ্ছেন দেবতা হিসেবে আছেন, তিনি যা বলবেন সেটি ঠিক হবে, এইরকম আমাদের এই জগতে এই পর্বে আমরা এখন নাই। পৃথিবীর মানুষ নাই, বাংলাদেশও নাই। এখন দেবতার কথা শোনার মতো পরিস্থিতি বা সামাজিক অবস্থা অনেক আগে পার হয়েছে, সেটা আমরা পার হয়েছে। এখন প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব নিয়ে তার স্বপ্ন দেখতে হবে, তার বিচার বিশ্লেষণের ক্ষমতা অর্জন করতে হবে। সুতরাং অস্বচ্ছতা, টেন্ডার নাই, মহান ব্যক্তি তিনি ঘোষণা দিলেন হয়ে গেল, এইটা একেবারেই কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা আমরা প্রত্যাখ্যান করি। দ্বিতীয়ত হচ্ছে যে জাতীয় সক্ষমতার প্রশ্ন, জাতীয় সক্ষমতা বাড়াইতে হবে। জাতীয় সক্ষমতার ভিত্তিতে বন্দর, একটা কথা যেটা উনি প্রশ্ন করলেন যে আমাদের তো রপ্তানি বাড়বে সামনে, অনেক $100 বিলিয়ন হবে, গার্মেন্টস অন্যান্যরা হবে। আপনি আরেকটা তথ্য যদি খেয়াল করতেন, যেটা জাফর আলম সাহেব বললেন, যে কন্টেইনার ইম্পোর্ট হয় তারপরে যখন এক্সপোর্ট হয় তার 26% শুধুমাত্র এক্সপোর্ট হয়, বাকি কন্টেইনারগুলি খালিই থাকে। সুতরাং এখন যে এক্সপোর্ট হয় তার 4 গুণ পর্যন্ত যদি এক্সপোর্ট বাড়ে, তাহলে এখন যে বিদ্যমান ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে হবে, কারণ ওটা খালি যাচ্ছে। ওটা ভরার জন্য আপনি 26%, আপনি 100% 4 গুণ লাগবে। তো 4 গুণ বাড়লে তো আপনার ওই কন্টেইনারগুলি ভরলো, এর মধ্যে তো আপনার সক্ষমতা বাড়াবেন। এবং এর মধ্যে আরো বন্দর তো আসবে। মংলা বন্দর এখন পর্যন্ত ক্ষমতার ব্যবহার হয় খুব কম। চট্টগ্রাম বন্দরে অন্যান্য কন্টেইনার টার্মিনাল সেগুলোর সক্ষমতাও ব্যবহার হচ্ছে না, সেগুলি আরো সামনে আসবে। সুতরাং অনেক সুযোগ এবং সম্ভাবনা আমাদের আছে, এবং আমাদের তরুণ জাতীয় সক্ষমতার সাথে আমাদের তরুণদের একটা আপগ্রেডিং, শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক তার যে উন্নতি, সেটার সাথে জাতীয় সক্ষমতা সম্পর্ক। সারাক্ষণ যদি নির্ভরশীল থাকে, আপনি চিন্তা করেন যে স্যাটেলাইটটা কেনা হলো 3,000-3,500 কোটি টাকা। 3,500 কোটি টাকা তো স্যাটেলাইট কেনার দরকার ছিল না। এইটা যদি 500 কোটি টাকা এখানে যদি R&D মানে গবেষণার পেছনে খরচ করা হতো, তাহলে আমাদের বিজ্ঞানীরা যদি এটা বানানোর জন্য প্রস্তুত হতো, সেটা তো জেনারেশনাল এফেক্ট থাকতো। এটা তো জেনারেশন, শিক্ষক যদি তৈরি হতো, গবেষক তারপরের প্রজন্ম তৈরি হতো, তারপর একটা ভিত্তি তৈরি হতো। 3,500 কোটি টাকা তো লাগতো না।
আমাদের ধারণা ছিল যে আমরা এই সমাজের মধ্যে ব্যাপক আলোচনার মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারি কাজগুলো করব। তো উল্টো কাজ করা, যেমন আপনি এখানে উল্টো কাজ আমরা দেখতে পাচ্ছি, জাতীয় সক্ষমতা বৃদ্ধির পরিবর্তে করিডোর নিয়ে কথাবার্তা নানা রকম, এখানে করিডোরের জায়গায় এখন চ্যানেল বলা হচ্ছে। স্টারলিংকের সাথে চুক্তি করা হইলো, কি চুক্তি হইলো, কেন দেশীয় প্রতিষ্ঠানগুলি সেই একই রকম সুবিধা পাইল না সেগুলি আমরা জানি না। এলএনজি আমদানি, যেটা আমি বললাম নির্ভরশীলতা, নির্ভরশীল বের হওয়ার কথা, এই সরকারের প্রতিনিধি বিশেষ সহকারী বিদেশে গিয়ে এলএনজি আমদানি চুক্তি করে আসছে, মানে সমস্ত উল্টো দিকে যাওয়া। তারপরে চট্টগ্রাম বন্ধ, এগুলি তো তাদের কাজই না, এগুলির উল্টোটাই বরঞ্চ কাজ ছিল, যে যাতে এই যে ট্র্যাপ শেখ হাসিনা আমলে করা হয়েছিল সেখান থেকে কিভাবে আমরা বেরোতে পারি সেই রাস্তা তৈরি করা, সেটা না করে যেহেতু এগুলি করছে, সুতরাং আমাদের এগুলি নিয়ে এখন কথা বলতে হচ্ছে। অথচ আমরা কথা বলতে পারতাম যে আরো কিভাবে জাতীয় সক্ষমতা, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, জ্বালানি বিদ্যুৎ ক্ষেত্রে আরো কি কি করা যায়, সে ব্যাপারে আমরা সহযোগিতা করার জন্য সারা বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল। সরকার উল্টো কাজ করতে চায়, এবং এই যে বিডা চেয়ারম্যান বা এই ধরনের বিশেষ সহকারী, কিছু কিছু বিশেষ সহকারী, তাদের অতি উৎসাহ যে কোন রকম জনগণকে না জানিয়ে নিজেরা এই ধরনের চুক্তি করে। যাই হোক, সেই কারণেই আমাদের কর্মসূচি নিতে হচ্ছে। এই চট্টগ্রাম বন্দর নিয়েও যারা প্রতিবাদ করছেন, প্রশ্ন করছেন, এই প্রশ্ন বাড়াতে হবে, জোরদার করতে হবে, যাতে সরকার বাধ্য হয় এই বিষয়ে জবাবদিহি করতে, এবং এই তৎপরতা, বিদেশি কোম্পানির হাতে দেওয়ার যে তৎপরতা একের পর এক তারা করছে, সেটা বন্ধ করতে। এবং সেটা যেন আজকে এর মধ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, তাদেরকে প্রতিহত করার ঘোষণা যতই প্রধান উপদেষ্টা দেন, তাদের সংখ্যা এবং তাদের কণ্ঠস্বর আরো জোরালো হবে, সেটি আমরা আশা করি। আগামী 27 এবং 28 জুন, সামনের 27 এবং 28 তারিখ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চ। সেই মঞ্চ থেকে এই চট্টগ্রাম বন্দরে এই বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া, এরকম অস্বচ্ছ এবং জাতীয় স্বার্থ বিরোধী তৎপরতার বিরুদ্ধে রোড মার্চ হবে।